আমার প্রিয় স্নেহ ছাত্রছাত্রী, তোমাদেরকে ফাউন্ডেশন বায়োলজি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি একটা কথা বলতে চাই, সময় খারাপ নয়, সময় আমাদেরকে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে, তুই সত্যি লড়তে জানিস তো? আসলে অনেকেই তোমরা হতাশ হয়ে পড়েছো, ভেঙে পড়েছো যে সিলেবাস শেষ হয়নি বা অন্যান্য ধরনের তোমাদের লাইফের প্রবলেম চলতে পারে। তো সমস্ত কিছুর মূলে তোমার যেটা হচ্ছে রুখে দাঁড়ানো, ঠিক আছে, আবার প্রত্যাবর্তন করাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তো আমাদের জীবনে ভাঙা গড়া লড়াই চলতেই থাকবে, আমাদেরকে আবার ফিরে এসে আবার পড়াশোনায় লড়তে হবে, নিজেকে গড়তে হবে। ঠিক আছে, চলো আজকে তারা ক্লাস শুরু করি। তাহলে প্রথম যে পয়েন্ট আমরা ক্লাস শুরু করছি সেটা হচ্ছে, আমাদের বিষয় হচ্ছে যেটা বলা হচ্ছে যে এখানে প্রথমে স্বাস্থ্য, রোগ আর উপসর্গ। তোমরা শুরুতেই থাম্বনেলে দেখেছো যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। তো আমি এই পুরো চ্যাপ্টারটা কতগুলো ধাপে ধাপে পাঠ করে ভিডিও তোমাদের জন্য দিব ক্লাস। যারা তোমরা ক্লাসে যুক্ত হতে চাও, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমরা নোটিফিকেশন বেল আইকন পেলেই সেটাই ক্লাসটা দেখতে পারবে। আচ্ছা, তো দেখো স্বাস্থ্য কি। স্বাস্থ্য হচ্ছে বেসিক্যালি, যদি আমরা দেখি তো হচ্ছে একটা হিউম্যান বডি, ধরো একটা মানুষের শরীর, হিউম্যান বডি অর্থাৎ মানুষের শরীরে যদি আমরা কথা বলি, এই মানুষের শরীরটা তো হচ্ছে রোগমুক্ত থাকা নয় শুধু, স্বাস্থ্য বলতে এটা নয় শুধু যে রোগ মুক্ত। ঠিক আছে, এই পয়েন্টটা ভালো করে বোঝো, অনেকে এই জায়গাটা ভুল করে। স্বাস্থ্য বলতে কি বোঝায়? স্বাস্থ্য বলতে অ্যাকচুয়ালি শুধুমাত্র রোগ মুক্ত নয়, এর সাথে আরো কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন একটা কথা বলবো, শারীরিক স্বাস্থ্য বলতে আমরা সেটাই বুঝবো, শারীরিক এবং মানসিক, শারীরিক এবং মানসিক ও সামাজিক। ঠিক আছে, এই যে সুস্থতা, এই সুস্থটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি স্বাস্থ্য। আশা করি তোমাদের আমি একদম বেসিক থেকে, তোমাদের যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, যার কারণে পুরো ক্লাসটাকে একদম বেসিক থেকে রেখেছি। তুমি যাতে প্রথমবার দেখলেও যদি কোনো আইডিয়া না থাকে রোগ ব্যাধি সম্পর্কে, তাহলে তুমি পুরো ক্লিয়ার করতে পারবে। আচ্ছা, এটা গেল হচ্ছে স্বাস্থ্য। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ডিজিজ বা রোগ কি, আচ্ছা আমি যদি বলি, শরীর আমাদের কিন্তু বিভিন্নভাবে কাজ করে চলেছে, তাই না? শরীর কিন্তু প্রতিনিয়ত কাজ করে। তার মানে কার কথা বলছি? বিভিন্ন ধরনের আমাদের শরীরে কি রয়েছে, তন্ত্র রয়েছে। যেমন আমি লিখছি না, যেমন রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, এক্সক্রেটরি সিস্টেম, মানে বিভিন্ন ধরনের তন্ত্র আছে, পুরো শরীরটা কাজ করছে। এই তন্ত্র যে কাজ করা, এই কাজটাকে যদি কোনো কারণে কারো দ্বারা বাধা প্রাপ্ত হয়, কথাটা ভালো করে বুঝো, এই কাজটা যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় অথবা হতে পারে অস্বাভাবিক অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, আমাদের শরীরে যদি দেখা যায় যে বিভিন্ন তন্ত্রগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে এবং অস্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি রোগ। এখন প্রশ্ন হচ্ছে, এই উপসর্গটা কি? উপসর্গ হচ্ছে একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি, সে হতে পারে নারী বা পুরুষ, ঠিক আছে, সে যদি নিজে অনুভব করে, কি অনুভব করছে দেখো, অনুভব করছে কি, সে অনুভব করছে, ধরো হতে পারে তার জ্বর হয়েছে, তার মাথা ব্যথা করছে, ঠিক আছে, বা ব্যথা করছে, মাথা ব্যথা, ঠিক আছে, বা হতে পারে ক্লান্তি, বা হতে পারে বমি ভাব। তাহলে এইগুলো হচ্ছে কি একটা যে কোনো ডিজিজের প্রাথমিক একটা সিমটম, তার মানে লক্ষণ আমরা বলতে পারি। এখন এই কথাটা বলতে গিয়ে আরো কিছু কথা আমাদের আসবে, যেমন এই যে রোগ কথাটা বললাম বা এই যে উপসর্গ বা স্বাস্থ্য, এখানে লক্ষ্য করে দেখো মূল টার্মে যদি আমরা ধরি এই রোগ বা ডিজিজকে, তো এই ডিজিজটা কিন্তু আমাদের শরীরে কি হয়, রোগ ছড়ানো, ব্যাপারটা ভালো করে বোঝো, রোগের কিন্তু বিস্তার আছে একটা, কথাটা ভালো করে বোঝো, রোগের কিন্তু একটা বিস্তার রয়েছে। এই বিস্তারটা কেমন? এই বিস্তারটা হচ্ছে কতগুলো পদ্ধতির মাধ্যমে সরাসরি। যেমন আমি তোমাকে যদি বলি, একটা ব্যক্তি আছে যার হতে পারে হাঁচি হয়েছে, যার হতে পারে কাশি হয়েছে, ঠিক আছে, বা হতে পারে ধরো দৈহিক কোনো স্পর্শ, ঠিক আছে, এই যে স্পর্শ, তাহলে এটা আমি কি বলবো, এটা কিন্তু প্রত্যক্ষ, একটা ব্যক্তির সাথে কি হলো, প্রত্যক্ষ আমরা বলতে পারি, প্রত্যক্ষ। আচ্ছা, আরেকটা হতে পারে না যে এই বিস্তারটা কিন্তু আরেকভাবে ভাগ করতে পারি, পরোক্ষ, পরোক্ষভাবে। তাহলে রোগ বিস্তারের দুটো মাধ্যম, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। এখানে জায়গা নেই, আমি সাইডে লিখে দিচ্ছি। পরোক্ষ বলতে কার কথা বোঝানো হয়েছে, যেমন আমি তোমাকে যদি বলি
মশা, ঠিক আছে, মাছি। তার মানে এদের মাধ্যমেও কিন্তু আমাদের শরীরে রোগ বিস্তার লাভ করতে পারে। কথা বোঝা গেল? তাহলে এইটুকু টার্ম তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে স্বাস্থ্য পড়লাম, রোগ পড়লাম এবং উপসর্গ। তাহলে কি হচ্ছে, রোগ কিন্তু বিস্তার লাভ করে দুটো ভাবে, একটা প্রত্যক্ষভাবে আর একটা হচ্ছে পরোক্ষভাবে। এই কনসেপ্টটা তোমরা কিন্তু আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। ধরো এর নাম হচ্ছে টুকাই, আর এই টুকাই সুস্থ আছে, ভালো কথা। কিন্তু আমি যদি বলি এই টুকায় ঠান্ডা লেগে গেছে, আমরা বলি না যে ঠান্ডা লেগে গেছে, এবারে এই ঠান্ডা লাগা যে ব্যাপারটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, কমন কোল্ড। এটাকে আমরা কি বলি, কমন কোল্ড। আচ্ছা, এটা কি ধরনের হতে পারে, এটা হতে পারে ভাইরাস ঘটিত। এবারে দেখো এই কমন কোল্ডের কারণে তোমার লক্ষণ কি হতে পারে, উপসর্গ কি হতে পারে। উপসর্গ, রোগটা হচ্ছে অ্যাকচুয়ালি কমন কোল্ড, আগে ছিল পুরোপুরি হেলদি, এখন ঠান্ডা লেগে গেছে মানে রোগ হয়েছে। আর উপসর্গ কি, নাক দিয়ে সরসর করে জল বেরিয়ে চলেছে, তাই নাক দিয়ে জল বেরোচ্ছে। তাহলে আমরা কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে আমরা কি শিখলাম, এই টুকাই ছিল হচ্ছে স্বাস্থ্যবান, সুস্থ ছিল, কিন্তু এক সময় ঠান্ডা লেগেছে কার জন্য, ভাইরাস ঘটিত হতে পারে, যার কারণে এর উপসর্গ কি, সিমটম, নাক দিয়ে জল পড়ছে। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে। এবার এই নাক দিয়ে জল যদি পড়ে, তাহলে মানে কি, আশেপাশে কোনো ব্যক্তির গায়ে যদি সেই ড্রপলেট গুলো যায়, তাহলে সেও আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এখানে কি লেখা হচ্ছে দেখো, রোগের বিস্তার, রোগ ছড়ানোর পদ্ধতি, এটি সরাসরি যেমন হাঁচি, কাশি, দৈহিক সংস্পর্শ, অপ্রত্যক্ষভাবে যেমন তুমি লক্ষ্য করে দেখো মশার মাধ্যমে, বাহকের মাধ্যমে বা দূষিত বস্তুর মাধ্যমে হতে পারে। যখন ঠান্ডা লাগে তখন রোগটি হলো কি, কমন কোল্ড, যেমন আমরা জানলাম ভাইরাস ঘটিত। আর উপসর্গ হলো নাক দিয়ে জল পড়া, ক্লান্তি লাগা, এটি হাঁচির অ্যাকচুয়ালি মাধ্যমে সরাসরি ছড়ায়। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী একটা কনসেপ্টে। কি কনসেপ্ট, লক্ষ্য করে দেখো, এই যে কনসেপ্টটার কথা বলছি, এই কনসেপ্টটাতে কি বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটার প্রথম পার্ট দেওয়া রয়েছে প্যাথোজেন। ঠিক আছে, কি বলা হয়েছে, প্যাথোজেন। প্যাথোজেন কি, এটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এখন বিষয় হচ্ছে, এই প্যাথোজেন বুঝতে হলে তোমাকে খুব সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ এখানে টার্ম ইউজ করতে হবে। প্যাথোজেন কথার অর্থ হচ্ছে রোগ সৃষ্টিকারী জীব। আমি কি বললাম, প্যাথোজেন কথার অর্থ হচ্ছে রোগ সৃষ্টিকারী জীব। রোগ সৃষ্টিকারী জীব, এই রোগ সৃষ্টিকারী জীবকে বলা হয় প্যাথোজেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই প্যাথোজেন, ঠিক আছে, এই প্যাথোজেন হচ্ছে রোগ সৃষ্টিকারী। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি বলি এই রোগ সৃষ্টিকারী জীবের কথা কেমন হতে পারে, তাহলে আমরা বলতে পারি স্যার এটা অণুজীব হতে পারে। অণুজীব তার মানে কি, যে সমস্ত জিনিস খালি চোখে দেখা যায় না, তাহলে এরা যদি শরীরে প্রবেশ করে, এরা প্রবেশ করলে কি রোগ সৃষ্টি হয়। এখন প্রশ্ন হচ্ছে এই অণুজীব কারা। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, অণুজীব হতে পারে ভাইরাস, অণুজীব হতে পারে ব্যাকটেরিয়া। আশা করি তোমরা এইটুকু জায়গা বুঝতে পারলে। তার মানে প্যাথোজেন কারা, যারা হচ্ছে অণুজীব হতে পারে বা রোগ সৃষ্টিকারী জীব, যারা শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, আমরা এগুলোকে বলবো প্যাথোজেন। এখন প্রশ্ন হচ্ছে এই প্যাথোজেন, ঠিক আছে, এই প্যাথোজেন থেকে ডিরেক্ট কি হচ্ছে, দেখো এই জায়গায় পয়েন্টটা আমি দুটো জিনিস হাইলাইট করছি, একটা হচ্ছে প্যাথোজেন আর একটা হচ্ছে রোগ। এই দুটো জিনিসকে যদি আমরা কানেক্ট করি, তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই প্যাথোজেন আর রোগ দুটো জিনিসের সংযোগ স্থল যদি বলি, তাহলে সেটাকে বলা হয় প্যাথোজেনেসিটি। প্যাথোজেনেসিটি মানে কি, প্যাথোজেনেসিটি মানে হচ্ছে প্যাথোজেন থেকে রোগ সৃষ্টির এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্যাথোজেনেসিটি। আশা করি তোমাদের এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমি তোমাদের যদি বলি এই যে প্যাথোজেন, এই প্যাথোজেনরা কেমন হতে পারে, যদি তুমি লক্ষ্য করে দেখো এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া তোমার প্রত্যেকেই বেশিরভাগ, আমি একটা শব্দ এখানে লিখছি, বেশিরভাগ প্যাথোজেন বেশিরভাগ কি হয়, পরজীবী হয়, পরজীবী। ঠিক আছে, আচ্ছা, পরজীবী তার মানে প্যাথোজেন, প্যাথোজেন মানে কি রোগ সৃষ্টিকারী। কিন্তু সমস্ত পরজীবী কি তোমার প্যাথোজেন হতে পারে? এখান থেকে একটা প্রশ্ন তোমরা 2 মার্কসের জন্য পড়বে, আমি প্রশ্নটা বলে দিচ্ছি, তোমরা খাতা লিখে নিও। সেটা হচ্ছে সমস্ত প্যাথোজেন পরজীবী,
কারণ তারা কি রোগ সৃষ্টি করতে পারছে, কিন্তু সমস্ত পরজীবী প্যাথোজেন নয়। কনসেপ্টটা ক্লিয়ার? কেমন ভাবে? আমি যদি তোমাকে বলি ভাইরাস ব্যাকটেরিয়া ক্ষতিকর, তাই তো, কিন্তু আমি তোমাকে আরেকজনের নাম বলছি, যেমন ইকোলি। ইকোলি এটা হচ্ছে আমাদের কোথায় থাকছে? এটা পরজীবী যেটা আমাদের অন্ত্রে বাস করে। কোথায় থাকে? অন্ত্রে বসবাস করে। ইকোলাই আমাদের অন্ত্রে বসবাস করে, কিন্তু অন্ত্র বলতে অনেক কথা বুঝতে পারছো না। আচ্ছা, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, ঠিক আছে? তো ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র মধ্যে থাকছে, যেটা আমাদের শরীরে কি করছে? কোনো ক্ষতি করে না, কিন্তু আমাদের শরীরে তো থাকছে। তাহলে পরজীবী মানে কি? অন্যের শরীরে বসবাস করছে। তাহলে প্যাথোজেন কি? প্রশ্নটা প্রত্যেকে তোমরা লিখে নাও, সমস্ত লিখে নাও প্রশ্নটা। কিছু পরজীবী আছে যারা প্যাথোজেন, কিন্তু সমস্ত পরজীবী কিন্তু প্যাথোজেন নয়। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রেখো। আমি তোমাকে যদি বলি কোভিড-19, কোভিড-19 এটা কি সৃষ্টি করেছিল? ঠিক আছে, এটা একটা প্যাথোজেন, কোভিড-19 সৃষ্টিকারী। কোভিড-19 এটা সৃষ্টিকারী একটা প্যাথোজেন হচ্ছে কি? ভাইরাস। এটা আমরা প্রত্যেকে জানি। সেই ভাইরাসটার নাম কি? তোমরা প্রত্যেকেই করোনা ভাইরাস। ঠিক আছে, আবার দেখো, আমি যদি পরজীবীর কথা বলতে চাই, যেমন আরেকটা পরজীবীর কথা বলছি। পরজীবী কি? যেমন উকুন। আচ্ছা, এই উকুনটা কোথায় থাকে তোমাকে যদি প্রশ্ন করা হয়? এই উকুন থাকছে হচ্ছে আমাদের মাথার মধ্যে, মানে ভিতরে না, মাথার বাইরে। তাহলে মাথায় যে উকুনটা থাকছে মাথার মধ্যে, তাহলে সেই উকুনটা বসবাস করছে মাথার যে স্কিনটা আছে, ত্বক, সেই ত্বক থেকে পুষ্টি নিচ্ছে, মানে রক্ত খেয়ে বেঁচে থাকতে। ফলে আমাদের কি দেখবে? চুলের মধ্যে চুলকানি, অস্বস্তি ভাব হয়। তাহলে এটা আমাদের সাপেক্ষে এরা হচ্ছে কি? প্যাথোজেন। কিন্তু এরা ক্ষতি তো করছে, আমাদের তো লাভ হচ্ছে না। আরেকজনের প্যাথোজেন হচ্ছে, মানে আমি যদি এবার দুটোকে আলাদা করতে চাই, ধরো একটা ভাইরাসকে সাথে একটা ধরো এই উকুনের তুলনা করে দেখলাম, এও প্যাথোজেন, কিন্তু হচ্ছে আবার এটাকে বলতে পারি পরজীবী। আর এটা হচ্ছে পরজীবী, কিন্তু প্যাথোজেন বলছি না। প্যাথোজেন কেন বলছি? কারণ ভাইরাস কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে। উকুন কি করে? উকুন কি কোনো রোগ সৃষ্টি করে? না, করে না। তাহলে এটা হচ্ছে না। তাহলে উকুন হচ্ছে পরজীবী, কিন্তু ভাইরাস হচ্ছে কি? পরজীবী কিন্তু প্যাথোজেন। কনসেপ্ট ক্লিয়ার আশা করি? আচ্ছা, এখন আমরা আসি এই পরবর্তী কনসেপ্টের মধ্যে, যেটা আমরা পরজীবীর ব্যাপারটা বললাম। তাহলে পরজীবীর কনসেপ্টটা তোমাদের এইবার লক্ষ্য করে দেখো, আমি একটু ডিটেলসে ঢুকছি। আচ্ছা, পরজীবী কাকে বলবো? প্যাথোজেন ব্যাপারটা যেন আমাদের পরিষ্কার হয়ে গেল। তো পরজীবী কি? পরজীবী হচ্ছে সেই সমস্ত জীব, পরজীবী হচ্ছে সেই সকল জীব, যে সকল জীব অন্য কোনো জীবের শরীরে বা বাইরে বাস করে। ঠিক আছে, বাইরে বাস করে এবং পোষকের খাবার খেয়ে বেঁচে থাকে। মানে যার কাছে আশ্রয় নিচ্ছে, পোষকের খাবার খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, তারাই হচ্ছে কি? পরজীবী। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন যদি তোমাকে বলি পোষকের খাবার খেয়ে বেঁচে থাকছে, তার মানে ক্ষতিটা আলটিমেট কার হচ্ছে? পোষকের ক্ষতি হচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে একটা দেখলাম, যেমন উকুন আর ভাইরাসের কথা বললাম। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা চলে যাই একটা ছোট্ট এদের মধ্যে তুলনা। যেমন দেখো কি আছে, বেশিরভাগ পরজীবী প্যাথোজেন হয় কারণ তারা রোগ সৃষ্টি করে, কিন্তু সব পরজীবী রোগ সৃষ্টি করে না। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। যেমন এস্টেরিয়া কলি, মানে ইকোলাই কথা বলছে, আমাদের অন্ত্রে বাস করলেও কোনো ক্ষতি করে না, নন প্যাথোজেনিক। এবার উদাহরণ লক্ষ্য করে দেখো প্যাথোজেন, যেমন কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস। পরজীবীর কথা কি বলা আছে? যেমন মাথার উকুন, এটি মানুষের মাথায় বাস করে এবং রক্ত খেয়ে বেঁচে থাকে, ফলে চুলকানি ও অস্বস্তি বা ক্ষতি হয়। আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী চলে যাই আরেকটা কনসেপ্টে, যে কনসেপ্টটাকে বলা হচ্ছে পোষক। এখানে টার্মটা ভালো করে বুঝলে, কিছুক্ষণ আগে আমি তোমাদের পোষকের টার্মটা কিন্তু ব্যবহার করলাম। এবার আমরা একটু ডিটেলসে পড়বো পোষকের ব্যাপারে। তো লক্ষ্য করে দেখো কি বলা হয়েছে। পোষক কি? পোষক হচ্ছে, এটাকে আমরা এইভাবে বুঝতে পারি, যার শরীরে, আমরা লিখতে পারি এইভাবে, যার শরীরে
কে বসবাস করছে? পরজীবী, যার শরীরে পরজীবী বসবাস করে। ঠিক আছে, যার শরীরে পরজীবী বসবাস করে সেটাকে বলা হচ্ছে পোষক। এই পোষককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কথা বোঝা যাচ্ছে? এই পোষককে আমরা দুই ভাগে ভাগ করি। একটার নাম হচ্ছে প্রাইমারি হোস্ট বলা হয়, বা তুমি বলতে পারো বাংলায় মুখ্য পোষক। ঠিক আছে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি হোস্ট, বা বাংলায় বলা হচ্ছে গৌণ পোষক। আশা করি এই জায়গাটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে পোষককে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে, প্রাইমারি আর গৌণ মানে সেকেন্ডারি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি প্রাইমারিতে ভাগ করলেন, সেকেন্ডারিতে ভাগ করলেন কেন? দেখো, প্রাইমারি বা মুখ্য পোষক যেসব, আমি এখানে পয়েন্টটা এভাবে বলছি, দেখো প্রাইমারি বা মুখ্য পোষক যেটাকে বলতে চাইছি, যে পোষকের দেহে পরজীবীটি তার পূর্ণাঙ্গ দশা, ঠিক আছে, এখানে কি করছে দেখো, পরজীবী, যে পরজীবীটা তার জীবনকালের, তার পূর্ণাঙ্গ দশা পার করে বা যৌন জনন সম্পন্ন করে। ঠিক আছে, যদি দেখা যায় কোনো একটা হোস্টের মধ্যে কোনো একটা পরজীবী তার পূর্ণাঙ্গ দশা পার করে অর্থাৎ যৌন জনন সম্পন্ন করে, তাহলে সেই হোস্টটাকে বা সেই যে আশ্রয় দিল তাকে বলবো আমরা প্রাইমারি হোস্ট বা মুখ্য পোষক। এখানে দেখো সেকেন্ডারি হোস্ট কি? যে পোষকের দেহে পুরো লিখছি না আমি, যে পোষকের দেহে কি হচ্ছে পরজীবী, এই পরজীবী তার জীবন চক্রের যদি লক্ষ্য করে দেখো অন্যান্য দশা মানে কি? আমরা এখানে লিখতে পারি অন্যান্য দশা। তোমরা প্রত্যেকে এর আগে পড়েছো ক্লাস 11-এ। অন্যান্য দশা বলতে কোন দশাকে বলা হচ্ছে? যেমন লার্ভা দশা, বা বলতে পারো অযৌন জনন। তাহলে যে সমস্ত পোষককে ব্যবহার করে পরজীবীরা অযৌন জনন সম্পন্ন করে সেই সমস্ত পোষককে বলা হয় গৌণ পোষক, আর এটা হচ্ছে মুখ্য পোষক। আশা করি তোমাদের প্রত্যেকেরই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন ব্যাপারটা কনসেপ্টে দিলে তো হবে না, একটা উদাহরণ দিয়ে দেখি। উদাহরণ কি? যেমন লক্ষ্য করে দেখো, ফিতাকৃমির ক্ষেত্রে তুমি ভেবে দেখো, যেটাকে আমরা সাইন্টিফিক হচ্ছে টিনিয়া সোলিয়াম বলা হয়। ঠিক আছে, কি বলা হচ্ছে লক্ষ্য করে দেখো, মানুষ হলো প্রাথমিক পোষক। প্রাথমিক মানে কি? ফিতাকৃমি মানুষের অন্তরে বাস করে, জনন ঘটায়। তাহলে যদি কে প্রাথমিক পোষক হতে হয় প্রাইমারি, তাহলে কোন জনন হতে হবে? যৌন জনন। কনসেপ্ট আশা করি ক্লিয়ার হলো। দেখো শুকুর হলো, তার মানে ফিতাকর্মী তার জীবনকালটা দুই জায়গায় সেটেল করে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে শুকর। তো শুকুরের দেহে যেটা করে সেটা হচ্ছে কৃমির লার্ভা দশাটা শুকুরের মাংসে থাকে। তার মানে এই যে একটা পেলাম হচ্ছে অযৌন জনন দশা বা লার্ভা দশা, আর একটা পেলাম যৌন জনন দশা। তাহলে এই দুটো দশা মিলিয়েই আমরা কি পাচ্ছি? তাহলে একটা প্রাইমারি হোস্ট আর একটা সেকেন্ডারি হোস্ট। আশা করি তোমাদের কনসেপ্ট প্রত্যেকেরই ক্লিয়ার হলো। এখন আমরা চলে যাই একটা গুরুত্বপূর্ণ যে বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের মিস করে গেলাম বলতে, এখানে আমার মনে পড়লো যে এই যে দেখো আমরা এখনই বললাম প্রাইমারি পোষক বা সেকেন্ডারি পোষক। বিজ্ঞানীরা পরবর্তী সময় বিভিন্ন ধরনের যে রিসার্চ করতে গিয়ে একটা জিনিস আবিষ্কার করে ফেলে। ঠিক আছে, এটা দেখা গেছে যে একটা হচ্ছে মেরুদণ্ডী ও হচ্ছে একটা হচ্ছে অমেরুদণ্ডী। এই মেরুদণ্ডী প্রাণী যেটা, সেটা বেসিক্যালি কি হয়, যদি কোনো দেখো তুমি, যদি একটা পোষক কোনো ক্ষেত্রে দেখি, আমরা তো দুটো পোষক পেলাম, একটা যদি মেরুদণ্ডী হয় আর একটা অমেরুদণ্ডী হয়, তো আমরা সবসময় দেখবো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছে যে মেরুদণ্ডী পোষকটাই প্রাথমিক হয়, প্রাইমারি হোস্ট হয়। ঠিক আছে, আর অমেরুদণ্ডী যদি হয় সেটাকে দেখা যায় সেকেন্ডারি। কিছু এর ব্যতিক্রম রয়েছে, কিন্তু এটা জাস্ট তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন বলে তোমরা এক্সট্রা ইআই বলে লিখে রাখতে পারো, এক্সট্রা ইনফরমেশন।
এবারে আসি বাহক বা ভেক্টর। আমরা কিছুক্ষণ আগে এর সম্পর্কে হালকা একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, তাই না? এই যে দেখো লক্ষ্য করে, উপসর্গ, কারো কারো মাধ্যমে বিস্তার করা, এই যে বিস্তার যে টার্মটা পাচ্ছ, এই যে বিস্তার করা, এই যে টার্মটা, তাহলে বিস্তার করা মানে কি? মশার কথা বলেছিলাম, হাঁচি, কফ। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখন আসছি বাহক বা ভেক্টর। আচ্ছা, বাহক বা ভেক্টর এই যে টার্মটা রয়েছে, এটা আসলে কি বোঝাতে চাইছে? এখানে বোঝাতে চাইছে যে জীব পরজীবী বা প্যাথোজেনকে, ভালো করে কনসেপ্ট ভালো করে শোনো, যে জীব পরজীবী বা প্যাথোজেনকে, ঠিক আছে, কি করছে দেখো, পোষক থেকে মানে হোস্ট থেকে, আচ্ছা লক্ষ্য করে দেখো এখানে কি বলা হচ্ছে, পোষক বা হোস্ট থেকে অন্য কোনো হোস্টের কাছে নিয়ে যায়, মানে একটা পোষক থেকে আরেকটা পোষক। তার মানে আমরা কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন ফিতাকৃমি, মানুষ এবং শুকুরের মধ্যে আদান প্রদান হচ্ছে, তাই তো? তার মানে যে জীব পরজীবী বা প্যাথোজেনকে একটা হোস্ট থেকে অন্য হোস্টে, একটি হোস্ট থেকে বা এক হোস্ট থেকে অন্য হোস্টের কাছে নিয়ে যায়, তাহলে এই নিয়ে যাওয়ার যে কাজটা করছে তাকে বলা হচ্ছে বাহক বা ভেক্টর। আচ্ছা, ব্যাপারটা এরকম ঠিক না যে আমরা ধরো শিয়ালদা স্টেশনে গিয়ে নামলাম, শিয়ালদা স্টেশন, এবার সেখানে গিয়ে আমরা উবেরে করে ধরো একটা আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যাচ্ছি, তাই না? তো এই যে একটা কার মাধ্যমে গেলাম, উবেরের মাধ্যমে গেলাম বা ট্যাক্সির মাধ্যমে গেলাম, ঠিক সেরকম বলতে পারো যে প্যাথোজেন যার উপরে ভর করে একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, সেটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরকে দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এই ভেক্টরকে কিভাবে ভাগ করা হয়? একটা হচ্ছে যান্ত্রিক ভেক্টর, আর একটাকে বলা হয় জৈবিক ভেক্টর। ভালো করে ব্যাপারটা বোঝো, একটা নাম কি বললাম, যান্ত্রিক ভেক্টর, আর একটা হচ্ছে জৈবিক ভেক্টর। এখানে দেখো, যান্ত্রিক ভেক্টর বলতে যেটা হচ্ছে যখন কোনো জীবাণুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, সেখানে কি হচ্ছে দেখো, সেটা হতে পারে পায়ের বা ডানার উপরে ভর করে, কিন্তু বাহকের শরীরের কোনো ধরনের ক্ষতি হয় না। তাহলে যান্ত্রিক ভেক্টর কনসেপ্টটা বোঝা গেল। তাহলে জীবাণুকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করছে, কিন্তু যে নিয়ে যাচ্ছে মানে যে ভেক্টর, তার ভিতরে কিন্তু জীবাণুর কোনো দশা বা কোনো কিছু সম্পন্ন হয় না। তাহলে আমরা বলতে পারি যে জীবাণুটা যেটা যাচ্ছে, জীবাণুর দশা সম্পন্ন হয় না। জৈবিক ভেক্টর কি? জৈবিক ভেক্টর হচ্ছে এটা, ঠিক হচ্ছে কি, যখন তোমার জীবাণুটা কোনো ভেক্টরের মাধ্যমে, যার মাধ্যমে একটা পোষক থেকে অন্য পোষকে যাবে, কিন্তু এখানে দেখা যায় কোন একটা জীবন চক্র সম্পন্ন হচ্ছে, জীবাণুর জীবন চক্র সম্পন্ন হয়। তাহলে কার মধ্যে হচ্ছে, মানে যে হচ্ছে ভেক্টর। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে চলি। দেখো, যান্ত্রিক ভেক্টর কি বলা হয়েছে, ঘরের মাছি, এটি আবর্জনা থেকে কলেরা ও টাইফয়েডের জীবাণু পায়ে করে এনে আমাদের খাবারের উপরে বসে খাবারকে দূষিত করে। তার মানে লক্ষ্য করে দেখো, পায়ে করে নিয়ে আসলো, তার মানে সেই যে জীবাণুটা, সেই জীবাণুটা তো কোনো দশা পূর্ণ হলো না তার শরীরের মধ্যে, তাই না? কিন্তু জৈবিক ভেক্টর কোনটা? যেমন স্ত্রী অ্যানোফিলিস মশা, ম্যালেরিয়ার জীবাণু এই মশার শরীরে প্রবেশ করে এবং জীবন চক্রের একটি অংশ, যেটা আমরা পড়বো আজকেই, যৌনজনন সম্পন্ন করে নতুন সংক্রামক দশা তৈরি করে, তারপর অন্য মানুষকে কামড়ালে রোগ ছড়ায়। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে এটাতে কি হচ্ছে, এটাতে হচ্ছে দেখো যৌনজনন সম্পন্ন করে, এই হচ্ছে বেসিক্যালি টার্মটা। এখন বিষয় হচ্ছে, আমরা এবারে যদি চলে যাই আমাদের পরবর্তী ধাপ, সেখানে লক্ষ্য করে দেখো একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হচ্ছে কি, ইমিউন এভেশন, ঠিক আছে, বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেওয়া। কেমন ব্যাপারটা? ঠিক, পরজীবী যারা, পরজীবী মানে কি বললাম, যারা পোষককে আশ্রয় করে নিজের পুষ্টি লাভ করছে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে। এটা কিভাবে কাজ করে? এর অন্যতম উপায় হলো অ্যান্টিজেনিক ভেরিয়েশন। মানে কি, পরজীবীটি গিরগিটির মতো ক্রমাগত তার বাইরের আবরণ, মানে একটা ভাইরাসের তার বাইরের আবরণ যে থাকে, সেটা পরিবর্তন করতে থাকে। তোমরা শুনেছো হয়তো যে কোভিডের সময় যে করোনার যে ভাইরাস, সেটা কিন্তু বারবার ভ্যারিয়েন্ট চেঞ্জ করে। তার মানে তার বাইরের যে প্রোটিনের যে আবরণ, সেই আবরণটাকে কিন্তু চেঞ্জ করতেই থাকে।
যার ফলে কি হয়, সেটাকে আয়ত্ত করা, তাকে ধরা খুবই একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আমাদের ইমিউন সিস্টেম যখন একটা নির্দিষ্ট চেহারার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, পরজীবীটি তার চেহারা পাল্টে ফেলে। এরপরে অ্যান্টিবডিটা শনাক্ত করতে পারে না, ফার্স্ট টাইম ধরলেও কিল করলো, কিন্তু সেকেন্ড টাইম যখন আসছে শরীরের মধ্যে প্রবেশ করছে নতুন কোনো রোগ নিয়ে, তাকে আবার ওর জন্য অ্যান্টিবডি। তার মানে কি, করোনা ভাইরাস যেটা হয়েছিল সেটা ঠিক এইভাবে কিন্তু বারবার মিউটেন্ট হচ্ছিল, নিজেকে চেঞ্জ করে ফেলছিল, ফলে আগের অ্যান্টিবডি আর কাজ করে না এবং ইমিউন সিস্টেমকে আবার প্রথম থেকে শুরু করতে হয়। ম্যালেরিয়া কালাজয়ী জীবাণুরা এই কৌশল ব্যবহার করে খুব পারদর্শী। পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট যে তোমাকে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, ইমিউন এভাশন এই পদ্ধতি ব্যবহার করে নিম্নলিখিত কোন জীবাণু, দেখা গেল অপশনে দিয়েছে প্লাজমোডিয়াম। ঠিক আছে, তাহলে তুমি সেটা মার্ক করবে। এবারে আমরা আসি আমাদের গুরুত্বপূর্ণ আজকের টপিক, সেটা হচ্ছে ম্যালেরিয়া। দেখো, এই ম্যালেরিয়াটা বুঝতে হলে আমাদের কনসেপ্টে যে জায়গাটা যাব আমরা, খুবই একটা ইন্টারেস্টিং টপিক এবং খুবই সহজ। এটা বিষয় অনেকে বুঝতে পারে না, যেটা কোথা থেকে শুরু করব, কিভাবে পড়বো। দেখো, আমি তোমাকে যেভাবে ধাপে ধাপে পড়াচ্ছি, তুমি জাস্ট আমার সাথে এইভাবে চলো, দেখবে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে, তোমার কাছে কোনো বাধাই থাকবে না। এটা ম্যালেরিয়া। ম্যালেরিয়া বিষয়টা যদি লক্ষ্য করি, এটা একটা আদ্য প্রাণী দ্বারা তোমার বাহিত হয়। ঠিক আছে, বাহিত হল মশার মাধ্যমে, কিন্তু আদ্য প্রাণীটা হচ্ছে মূল কারণ। ঠিক আছে, আমরা যদি বলি ম্যালেরিয়া একটা মশা বাহিত রোগ, তাই তো আমরা এটা বলতেই পারি। আমরা দেখেছি কোন মশার পরীক্ষা যদি আসে, অ্যানোফিলিস। এই মশার মাধ্যমে ম্যালেরিয়া কিন্তু বাহিত হয়। এবার এই ম্যালেরিয়া একটি আদ্য প্রাণী কিন্তু ঘটায়, সেই আদ্য প্রাণীটার নাম পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসা করতে পারে। সেই আদ্য প্রাণী আমি এইভাবে লিখছি, আদ্য প্রাণী, যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। ঠিক আছে, এটা একটা প্রোটোজোয়া, এটা হচ্ছে নাম কি, প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়ামের মাধ্যমে কি হয়, মশারকে আশ্রয় নেয়, মশা এর জন্য ভেক্টর। এবার মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে মানুষকে রোগগ্রস্ত করে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি ছোট ছোট কয়েকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, ম্যালেরিয়াকে যদি আমার একটা কনসেপ্টে বুঝতে হয়, একটা ছোট্ট কনসেপ্টে বুঝে নিতে হয় যে ম্যালেরিয়া অ্যাকচুয়ালি কি। ম্যালেরিয়া হচ্ছে, আমি তোমাদের যদি বলি, এটা হচ্ছে চক্রাকার একটা জ্বর। চক্রাকার জ্বর। এই জন্য মানে তুমি দেখবে যখন একটা মানুষের ম্যালেরিয়া হয়, তো ম্যালেরিয়া কিন্তু তুমি তিনটে ধাপ পাবে। কথা বোঝা যাচ্ছে? ম্যালেরিয়া তিনটে ধাপ দেখা যায়। কি হয়, প্রথমে দেখা যায় প্রচন্ড কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগা। ঠিক আছে, প্রচন্ড কাঁপুনি দিচ্ছে শরীর আর ঠান্ডা অনুভূতি হবে। আমরা ফার্স্ট পয়েন্ট বুঝতে পারলাম যে চক্রাকার জ্বর মানে এটা কয়েকটা পর্যায়ে আছে। প্রচন্ড কাঁপুনি থাকবে, প্রচন্ড কাঁপুনি, তার সাথে কি থাকবে, তোমার ঠান্ডা অনুভূতি হবে। এছাড়া কি লক্ষ্য করব, সেকেন্ড টার্ম, সেটা হচ্ছে তার তীব্র জ্বর দেখা যাবে। তার কি লক্ষ্য করা যাবে, তীব্র জ্বর, মানে এত জ্বর থাকবে তার শরীরের মধ্যে, সেটা হচ্ছে 103 104 ডিগ্রি ফারেনহাইট তোমার জ্বর উঠতে থাকবে। কথা বোঝা গেল? 3 নাম্বার পয়েন্ট, জ্বরটা হবে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু হঠাৎ করে জ্বরটা কিন্তু ফল করে যাবে। মানে কি, প্রচুর ঘাম দেয়, দিয়ে জ্বর কিন্তু ছেড়ে দিবে। তুমি লক্ষ্য করে দেখবে যে সমস্ত ব্যক্তির ম্যালেরিয়া আক্রান্ত হয়, তাদের কিন্তু এই তিনটে সিমটম তুমি পাবে। তাহলে আমি কি বলছি, চক্রাকার জ্বর, মানে এটা রিপিটেড ভাবে চলতে থাকে। আর এই চক্রাকার জ্বরের জন্য একটা নাম আছে। ঠিক আছে, আমি চক্রাকার জ্বর না বলে এটাকে আরেকভাবে বলা যায় ফেব্রাইল paroxysm কথা বোঝা গেল? তাহলে এই চক্রাকর যে জ্বরটা হচ্ছে সেটাকে ফেব্রাইল paroxysm বলা হচ্ছে। তাহলে এখানে তুমি কি লক্ষ্য করলে, এটা পর্যায় বললাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই ম্যালেরিয়া হলে আমরা যদি দেখি অ্যাকচুয়ালি এই পেশেন্টের কি হয়। ঠিক আছে, এখান থেকে যদি একটা কনসেপ্ট আসে, আচ্ছা এটা সমান সমান দিয়ে রাখছি, তার মানে এটা ফেব্রাইল যে জ্বরের কথা বললাম। আচ্ছা, এটাকে এইভাবে রাখি, তাহলে তোমাদের পরে গ্রুপে যখন তোমরা স্লাইডটা পেয়ে যাবে, তোমাদের এটা বুঝতে সুবিধা হবে।
তো লক্ষ্য করে দেখো এই ফেব্রাইল যে পারক্সিজম বললাম, এবার লক্ষ্য করে দেখো আমাদের শরীরে এই ঘটনাটির কারণে এই যে প্লাজমোডিয়াম যে আছে এটা কি হয়, আমাদের শরীরের আরবিসি কে ধ্বংস করে দেয়। তার মানে কি, লোহিত রক্ত কণিকাকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, আর প্লাজমোডিয়াম যখন লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়, সেটা তখন রক্তে একটা বিষাক্ত পদার্থ তৈরি হয়, টক্সিন পদার্থ নির্গত হয়। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হিমোজোইন। এই হিমোজোইন যে পদার্থটা নিঃসৃত হয়, এটা প্রচন্ড হচ্ছে বিষাক্ত টক্সিন একটা পদার্থ যেটা নিঃসৃত হয়। আর এই টক্সিনটাই যখন নিঃসৃত হয় তখনই আমাদের কি হয়, কাঁপুনি ও জ্বর হয়। এটা আমি তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি, এটা মানে এটা নয় যে আমি এখানে ক্লাসটা শেষ করে দেবো এই জায়গাটা বুঝে, না, এটা একটা আইডিয়াটা নাও, ডিটেলে একটু পরে আসছি, একটু বাদে। তাহলে কনসেপ্ট কি হলো? আচ্ছা, এই ম্যালেরিয়া যদি কারো হয়, সেই ব্যক্তি দেখবে তোমার শুধু প্রচুর ঘাম জ্বর ছেড়ে যাওয়ার সাথে সাথে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা থাকবে। তার লক্ষ্য করা যায় এই যে আরবিসি কে বারবার যে ধ্বংস করে দিচ্ছে, তাহলে আরবিসি ধ্বংস করার কারণে ধ্বংস করছে কে? প্লাজমোডিয়াম। আর আরবিসি ধ্বংস করার কারণে লক্ষ্য করা যায় যে তার শরীরের মধ্যে রক্তাল্পতা সৃষ্টি হবে। কথা বোঝা যাচ্ছে? রক্তাল্পতা। আর তার সাথে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই যে রক্ত আরবিসি এটা হচ্ছে কমে যাচ্ছে, কেন? ধ্বংস হচ্ছে বলে কমে যাচ্ছে। আর তার সাথে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা সিমটম লিখতে পারি, যেমন যদি দেখি যকৃত ও প্লীহা, যকৃত বা প্লীহা এটা আকারে কিন্তু বড় হয়ে যাবে, আকারে বড় হয়। ঠিক আছে, এই যে প্লীহা বা যকৃত যে আকারে বড় হয়ে যাচ্ছে সেটাকে স্প্লিনো, এটাকে কি বলা হয়? এটাও পরীক্ষায় প্রশ্ন দেয়, এটাকে বলা হয় স্প্লিনো, আচ্ছা এটাকে স্পেলিংটা মানে একটু ভুলে গেল লিখতে আমার, স্প্লিনো মেগালি। তার মানে কি, স্প্লিনোমেগালি কনসেপ্টটাই হচ্ছে কি যে যকৃত আর প্লীহা আকারে কিন্তু বাড়ছে। কনসেপ্ট ক্লিয়ার? এই হচ্ছে ম্যালেরিয়ার একটা প্রাথমিক ধারণা। আশা করি তোমরা এই ধারণাটা পরিষ্কারভাবে প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা চলে যাই ম্যালেরিয়া রোগের যে মূল কনসেপ্ট। ঠিক আছে, ম্যালেরিয়া রোগের মূল কনসেপ্টে আমি তোমাদের জন্য স্লাইডে আগে থেকে লিখে রেখেছি একটা পয়েন্ট, যে এটা অ্যাকচুয়ালি কি হয়। তোমরা এটা দেখে নাও, তাহলে তোমরা অনেকটা আন্দাজ করতে পারবে, বুঝতে পারবে। দেখো, ম্যালেরিয়া ঘটায় যে আদ্য প্রাণী তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়ামের কিন্তু টোটাল 4টে ভাগ আছে। লক্ষ্য করে দেখো, এই প্লাজমোডিয়ামের টোটাল 4টে ভাগ আছে। কি কি ভাগ লক্ষ্য করা যায়? একটা নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল বলে, ঠিক আছে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তোমাকে এই 4টে আদ্য প্রাণীর নাম মনে রাখতে হবে। ঠিক আছে, এই রোগ সৃষ্টিকারী কি? একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আমি তোমাদের সুবিধার্থে এগুলোকে গ্রুপ করে করেছি। কি জন্য করেছি? যাতে তোমাদের সহজে মনে থাকে। এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর ওভেলের কারণে 48 ঘন্টা পর পর জ্বর হয়, আর প্লাজমোডিয়াম ম্যালেরির কারণে 72 ঘন্টা পর পর জ্বর হয়। আমাদের জন্য সব থেকে মারাত্মক এবং সব থেকে সিভিয়ার যে প্লাজমোডিয়াম আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ঠিক আছে, ফ্যালসিপেরাম থেকে ফাত, মৃত্যুর ফাত ফ্যালসিপেরাম। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো, আমি কিন্তু এইভাবে মনে রাখি। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম মানে মৃত্যুর ফাত, তো ফাত এফ, এটা হচ্ছে ফ্যালসিপেরাম। এটি কি? এটি হচ্ছে ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া, যেটা 24 থেকে 36 ঘন্টা পর পর জ্বর হয়। এটি সবথেকে ভয়াবহ এবং মৃত্যুর কারণ হতে পারে, কারণ এটি সেরিব্রাল ম্যালেরিয়া, ঠিক আছে, কোমা, খিঁচুনি বা কিডনি ফেলিয়ার ঘটাতে পারে। এইটুকু পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখতে পারো। ঠিক আছে, মনে রেখো, অবশ্যই এগুলো মনে রাখবে। ঠিক আছে, এইভাবে পড়ে যাও। আমি তোমাদের যেভাবে পয়েন্টগুলো দিয়ে বললাম, তোমাদের প্রত্যেকটা জিনিস একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা যাই, এই ম্যালেরিয়ার ব্যাপারটা দুটো জায়গায় ঘটে, খুব সুন্দরভাবে খুব সহজে ব্যাপারটা বুঝে নেই। একটা হচ্ছে মানুষের শরীর, তাহলে আমি কি লিখছি? হিউম্যান বডি,
ঠিক আছে, ম্যালেরিয়া, হিউম্যান বডি আর তার সাথে হচ্ছে মশা, এই দুটোর মাধ্যমে কিন্তু এরা বিস্তার লাভ করে। তারপর আমি বলতে পারি ম্যালেরিয়ার জন্য দায়ী কে? ম্যালেরিয়া অ্যাকচুয়ালি তো বলাটা ভুল হবে এইভাবে ডিরেক্ট তীর চিহ্নটা দিয়ে, এটাকে এইভাবে বলি তাহলে সুবিধা হবে তোমাদের। সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়ামের দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে তোমার হিউম্যান বডি আর একটা হচ্ছে মশা। এখন কনসেপ্টটা ভালো করে বোঝো। আমরা যদি দেখি প্রথম জীবনচক্র, তাহলে হিউম্যান বডিটা হচ্ছে ধরে নিলাম ফার্স্ট এর জীবনচক্র। কার জীবনচক্র? প্লাজমোডিয়ামের। এখন বিষয় হচ্ছে এই প্লাজমোডিয়ামের জীবনচক্রে যদি আমরা দেখি মানুষ কি প্রাইমারি না সেকেন্ডারি, ঠিক আছে, এই কনসেপ্টটা ভালো করে বুঝবো। লক্ষ্য করে দেখো মানুষের শরীরের মধ্যে থাকে হচ্ছে কি, আচ্ছা আমি একটা ছবি আঁকি, হিউম্যান বডিতে রয়েছে হচ্ছে লিভার, এটা হচ্ছে মানুষের শরীরে লিভার। ধরো আমি ধরে নিচ্ছি একটা মশা, এই মশাটা হচ্ছে আমাদের জন্য একটা ডেভিল মশা, বদমাস, ঠিক আছে, এর কারণে তো আমাদের এই সমস্যা। এই মশা, ঠিক আছে, এই হচ্ছে তার রক্তচোষা যন্ত্র। এ কি করলো, এটা হচ্ছে আমার শরীর, ঠিক আছে, এই হচ্ছে আমি, এটা আমি, ঠিক আছে। আমার শরীরে ধরো এ রক্ত পান করতে আসছে, তো মশা যখন আমার শরীরে রক্ত পান করলো বা কোনো একটা হিউম্যান বডিতে রক্ত পান করার জন্য কামড় দিল, মানে তার যে রক্তচোষা যন্ত্র, ঠিক আছে, সেই যন্ত্রটা টুক করে স্কিন দিয়ে ভেদ করে প্রবেশ করে দিল, বেশ ভালো কথা। তখন কি হয়, মশার যে, আমি এটাকে জুম করে দেখাচ্ছি, মশার যে লালা গ্রন্থি, লালা গ্রন্থি, সেই মশার লালার গ্রন্থির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কি হয় অবস্থিত থাকে একটা তোমার প্লাজমোডিয়ামের একটা দশা, যে দশাটার নাম কি স্পোরোজয়েট, স্পোরোজয়েট, ঠিক আছে, জয়েট। তাহলে আমি ভালো করে ব্যাপারটা বুঝো, তাহলে এই যে মশাটা আসছে, মশাটার নাম কি? অ্যানোফিলিস মশা, আমরা অলরেডি এটা দেখেছি, তাই তো? অনেকে যদি ভুলে যাও দেখে নাও, অ্যানোফিলিস মশা কিছুক্ষণ আগে আমি পড়ালাম তোমাদেরকে। তাহলে কি হচ্ছে, এই অ্যানোফিলিস মশা ধরো কাউকে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে এসেছে, তার মানে তার শরীরের মধ্যে আগে থেকে প্লাজমোডিয়ামের স্পোরোজয়েট মানে একটা ক্ষুদ্র অংশ লালাগ্রন্থিতে কিন্তু এরা পড়ে থাকে, ঠিক আছে। সেই অংশটা যখন সে সুস্থ ব্যক্তির শরীরে রক্ত নেওয়ার চেষ্টা করলো, তার মানে কি এই স্পোরোজয়েট গুলো এর মধ্যে ইনজেক্ট করে গেল। কনসেপ্টটা ক্লিয়ার, আশা করি বোঝা গেল। তার মানে এটা রক্তের মধ্যে মিশতে শুরু করলো, তার মানে এখন কি আসলো, এই স্পোরোজয়েটটা রক্তের মধ্যে মিশতে শুরু করলো। আমি লিখতে পারি রক্তে মিশে গেল, কে মিশে গেল? স্পোরোজয়েট, ভালো কথা, স্পোরোজয়েট রক্তের মধ্যে মিশে গেছে। এখন বিষয় হচ্ছে এই যে রক্তের মধ্যে স্পোরোজয়েট মিশে গেল, এই স্পোরোজয়েট কি করবে দ্রুত, মানে তুমি ভাবতে পারবে না এত দ্রুত ওরা 30 মিনিট কম বেশি, কিছু বই 30 মিনিট আছে, কিছু বই 45 মিনিট আছে, কোনো কোনো বই আবার 20 মিনিটসও দিয়ে দেয়, যে এরা খুবই দ্রুত কি করে সাথে সাথে এখান থেকে টুক করে চলে আসবে যকৃতে, ঠিক আছে, ব্যাপারটা ভালো করে বোঝো। এরা কি করবে, টুক করে চলে আসবে যকৃতের মধ্যে। আচ্ছা, এইবার যখনই এরা যকৃত মানে লিভারের মধ্যে পৌঁছালো, সেখানে কি করে ওরা সংখ্যাটা বৃদ্ধি করে, প্রচুর পরিমাণে ওদের সংখ্যা বাড়াতে শুরু করে। তো স্পোরোজয়েট গুলো যখন যকৃতে আসলো, লিভারে এসছে, তাহলে আমি এটা লিখে রাখি এইভাবে যকৃত। আর এখানে কি করছে, এই যে স্পোরোজয়েট গুলো সেটা সংখ্যা বৃদ্ধি করতে শুরু করছে, তার মানে এখানে লিখতে পারি আমরা সংখ্যা বৃদ্ধি। আর এই যে সংখ্যা বৃদ্ধি ঘটছে, এই বৃদ্ধি করে কি তৈরি করে, যেটা তৈরি করে তার নাম হচ্ছে সাইজন্ট, সাইজন্ট গঠন করে, ঠিক আছে। আর এই যে সাইজন গঠন করছে, তার মানে কি এখানে ধাপে ধাপে প্রচুর পরিমাণে এখানে ধরো সাইজন তৈরি হলো, প্রচুর পরিমাণে সাইজন। আর এই সাইজনটা যে গঠন হলো, স্পোরোজয়েট গুলো বৃদ্ধি, এই যে সাইজন মানে পুরো একটা গোলাকার থলি, তার মধ্যে অনেকগুলো স্পোরোজয়েট আছে, এরা আস্তে আস্তে বড় হচ্ছে, ম্যাচিওর হচ্ছে। আর এই সাইজন গঠনটা কি হয়,
বাস্ট করে যায়, মানে ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার পরে এখান থেকে যেটা বেরোয় আস্তে আস্তে একটু ম্যাচিওর হওয়ার পরে, যেটাকে বলা হচ্ছে মেরাজয়েট। তাহলে কি শিখলাম আমরা? প্রথমে হচ্ছিল স্পোরোজয়েট, তারপরে পেলাম হচ্ছে সাইজন গঠন তৈরি করে, আর সেটা পরবর্তী সময় ফেটে গিয়ে ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে তৈরি করছে মেরাজয়েট। ঠিক আছে। আবার মেরাজয়েট ছাড়া অনেকে তোমরা টেক্সট বুক পড়ার সময় পাবে, এটাকে বলা হয় ক্রিপ্টোজায়েট। ক্রিপ্টোজয়েট, ঠিক আছে, জায়েট না জয়েট, এই ক্রিপ্টোজয়েট। ঠিক আছে। এবার এই যে মেরাজয়েট বা ক্রিপ্টোজয়েট, এরা কি করে? এবার দ্রুত গতিতে অ্যাটাক করার চেষ্টা করবে। কাকে অ্যাটাক করার চেষ্টা করবে? এরা চলে যাবে হচ্ছে আরবিসির কাছে। ভালো করে কনসেপ্টটা বুঝো। তাহলে লোহিত রক্তকণিকার কাছে গেল। ঠিক আছে। এরা লোহিত রক্তকণিকাকে যখনই অ্যাটাক করলো, লোহিত রক্তকণিকার ভিতরে এরা কি করবে? লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে ওরা, ঠিক আছে, এটা তীর চিহ্ন নয়, এই তীর চিহ্ন দিলে তোমাদের বুঝতে পরে ভুলে যাবে। হিমোগ্লোবিনকে এরা কি করে? এরা খেতে শুরু করে। আচ্ছা দেখো, এই হিমোগ্লোবিনগুলোকে যখন খায়, খেয়ে আস্তে আস্তে এরা বড় হয়। ঠিক আছে। হিমোগ্লোবিন খাবে, আর হিমোগ্লোবিন খাওয়ার পরে যখন বড় হবে, সেটাকে বলা হয় টেট্রাজয়েড দশা। তার লক্ষ্য করে দেখো, প্রথমে লালাগ্রন্থি ছিল স্পোরোজয়েট, টুক করে ব্লাডের মধ্যে স্পোরোজয়েট গুলো আসলো, ওরা 30 মিনিটের মধ্যে চলে গেল হচ্ছে যকৃতে। যাওয়ার পরে সেখানে সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি করছে। বাড়ার সাথে সাথে এরা কি হলো? সাইজন গঠন করছে। আর সাইজন গুলো আস্তে 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 কি হচ্ছে? সেই সাইজনটা ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার পরে ওদের যে দশা, সেই দশাটার নাম কি? নাম হচ্ছে মেরাজয়েট। তাহলে আমরা কি পেলাম? প্রথমে হচ্ছে স্পোরোজয়েট প্রবেশ করলো, স্পোরোজয়েট থেকে পেলাম হচ্ছে মেরাজয়েট বা ক্রিপ্টোজয়েট, তারপরে একটা দশা, তার নাম হচ্ছে টেট্রাজয়েট। আশা করি তোমাদের এই ধাপটা পরিষ্কার, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এইবার দেখো, মেরাজয়েট গুলো আরবিসির মধ্যে আসলো, হিমোগ্লোবিন খেলো, এরা বড় আকৃতি ধারণ করলো। আচ্ছা, এই যে টেট্রাজয়েড হলো, এই সময় একটা বিখ্যাত, তুমি বলতে পারো একটা দশা বলতে পারো, বা রিং স্ট্রাকচার পাওয়া যায় এই সময়। এটার নাম বলছি, এখানে পার্শ্বে আমি এইভাবে লিখছি যে এই সময় একটা বিখ্যাত দশা এইভাবে থাকছে এটা। ঠিক আছে। হ্যাঁ, এইখানে একটা দশা তৈরি হচ্ছে টেট্রাজয়েডের সময়, যেটাকে বলা হয় সিগনেট রিং। আচ্ছা, এই সিগনেট রিং গুলো আসলে কি হয়? এরা একটা আংটির মতো তৈরি করে। আংটি বলতে কেমন? এই যে ভ্যাকুলটা বড় করে উপরে একটা মনে হচ্ছে পাথর আটকে আছে, এরকম। ঠিক আছে। তো এই যে গঠনটা মানে এক পাশে ঠেলে দেয় কাকে? ওই হিমোগ্লোবিনের পার্টটা তো খেয়ে নিয়েছে, আস্তে আস্তে ওটা পুরো গঠনটা দেখতে এদের আংটির মতো লাগে। কনসেপ্ট আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো এই জায়গাটা। তা টেট্রাজয়েডের মধ্যে কি পেলাম? সিগনয়েড রিং। এরপরে এটা কিন্তু আবার টেট্রাজয়েড কি হবে? তোমার বিভাজিত হবে, এবং বিভাজিত হয়ে এরা তৈরি করবে কি? সাইজন্ট। ঠিক আছে। এবং শেষে সাইজন্টের পরে তৈরি হবে যেটাকে বলা হয় রোজেন্ট দশা। এই রোজেন্ট দশায় একটা কনসেপ্ট পরীক্ষা আসে, গোলাপের পাপড়ি মতো। আমি লিখছি রোজ, রোভ হয়ে যাচ্ছে রোজ লিখতে গিয়ে, লক্ষ্য করে দেখো, রোজ পাপড়ি। ঠিক আছে। গোলাপের পাপড়ির মতো গঠন তৈরি হয় সাইজন দশা, মানে এটা প্রত্যেকটা সংখ্যা প্রচুর পরিমাণে বাড়াচ্ছে, বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে এরা রোজেন তৈরি করছে। ঠিক আছে। অবশেষে এই যে রোজেনটা তৈরি করলো, সেটা কার মধ্যে আছে এখন? এরা কিন্তু দেখো টেট্রাজয়েড, সাইজন, রোজেন্ট, এই পুরো ঘটনাটা কিন্তু আরবিসির মধ্যেই হচ্ছে। কথা বোঝা গেল? এইবারে এই যে রোজেন দশাটা গঠনটা পেলো, এবারে কি হয়? আরবিসিটা ফেটে যায়। আরবিসি কি করলো? ফেটে গেল। এবার আরবিসি ফেটে যাওয়া মানে কি? আরবিসি বাস্ট করবে। তাহলে আরবিসির মধ্যে কোন দশা ছিল আমরা যদি বলি? এই যে মেরাজয়েড গুলো। ঠিক আছে। বা বলতে টেট্রাজয়েড তো একটা অবস্থান, তাই না? তাহলে এই যে মেরাজয়েড গুলো, এই মেরাজয়েড গুলো আরবিসি ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে। এবারে এরা বেরিয়ে যাওয়ার পরে দুটো জিনিস ঘটনা ঘটে, ভালো করে ব্যাপারটা বুঝবে। এরা যখনই আরবিসি থেকে বেরিয়ে যাচ্ছে, কিছু মেরাজয়েড পুনরায় কি করে? ফেটে গেল। তাহলে আমি লিখছি, তো দশাটার নামটা আমরা মেরাজয়েড বা টেট্রাজয়েড যেটাকে লিখছি, আমরা মেরাজয়েডই রাখছি, কারণ এই দশাটা কিন্তু
মানে কি বলতে পারো যে এই আরবিসি ফেটে যাওয়ার পরেও কিন্তু দেখা যায়, ঠিক আছে, এর যে গঠনটা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, মেরাজয়েড বলতে পারো বা টেট্রাজয়েড, এরা কি হচ্ছে আরবিসি ফেটে যাওয়ার পরে বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে আসে। আর যখন বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসার পর এরা দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে এরা তোমার হচ্ছে এই যে দেখো, লক্ষ্য করে দেখো, এরা আরবিসি কে, ঠিক আছে, আরবিসি কে নতুন ভাবে তোমার বিভাজিত না হয়ে কি হয়, এরা একটা আরবিসির মধ্যে প্রবেশ করার পরে একটা দশায় পরিণত হয়, যেটাকে বলা হয় গ্যামেটোসাইট, গ্যামেটোসাইট দশা। কথা বোঝা গেল? এরা বাইরে বেরিয়ে আসে, পুনরায় আরবিসি কে অ্যাটাক করে, এগুলো হচ্ছে কোন দশায় চলে যায়, গ্যামেটোসাইট দশায়, ঠিক আছে। আরেকটা জিনিস দেখা যায় যে এরা কি করে, রক্তের মধ্যে ঘুরে বেড়াতে শুরু করে, কিন্তু এরা পুনরায় এই যে গ্যামেটোসাইট দশার কথা বললাম, এরা পুনরায় চলে যায় হচ্ছে যকৃতে। কিন্তু এই যকৃতে যাওয়ার পরে এরা ঘুমন্ত অবস্থায় থাকে, ঠিক আছে। এরা কি অবস্থায় থাকে, মানে কোনো ধরনের আর কোনো অ্যাক্টিভিটি করে না, ঘুমন্ত অবস্থায় থাকে। কনসেপ্টটা প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে? এই জায়গা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে ঘুমন্ত মতো অবস্থায়। আচ্ছা, আর একটা জিনিস বলতে গিয়ে হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন থেকে গেল হয়তো, এই যে আংটির মতো গঠনটার কথা বললাম, এটা বেসিক্যালি কি হয়, এই যে পরজীবীটি মানে হচ্ছে যে আমরা প্লাজমোডিয়ামের যে কি বলে মেরাজয়েড, এটা কি করে, একটা বড় গহ্বর তৈরি করে, মানে আরবিসির মধ্যে বড় একটা গহ্বর বানাচ্ছে, যার ফলে নিউক্লিয়াসটা এক পাশে চাপা পড়ে যায়, মানে এরকম গঠনটা হয়। এটা পুরোপুরি আরবিসি, তার এক পাশে নিউক্লিয়াসটাকে ঠেলে দিয়েছে, একটা বড় গহ্বর বানিয়েছে, তাহলে কি দেখতে আংটির মতো লাগছে। তাহলে এখানে দুটো জিনিস ঘটলো, তাহলে আরবিসির মধ্যে গ্যামেটোসাইট প্রবেশ করলো, আর কিছু পরিমাণ বেরিয়ে গিয়ে যকৃতিকে থেকে গেল। এই কনসেপ্টটা আমরা পড়বো একটু পরে। কিন্তু এই যে গ্যামেটোসাইটটা তৈরি হলো, ঠিক আছে, এবার এই গ্যামেটোসাইটটা অ্যাকচুয়ালি কি হবে তোমরা এবারে লক্ষ্য করে দেখো। তাহলে এই যে গ্যামেটোসাইট, এই গ্যামেটোসাইটটা কিন্তু রক্তের মধ্যে এবার আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি রক্তের মধ্যে আছে, মানে আরবিসির মধ্যে থাকা মানে কি গ্যামেটোসাইট তৈরি হওয়া, তার মানে বলতে পারি যে রক্তে আছে, রক্তে আছে, তাই তো। এবারে লক্ষ্য করে দেখো কনসেপ্টটা কি চেঞ্জ হচ্ছে এখানে। এবারে আমি তোমাদের জন্য একটু সুবিধা করে দিই এটা। আচ্ছা, একটু দাঁড়াও, আমি জাস্ট একটু চেঞ্জ করে দিই তোমাদের জন্য এটাকে। এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা, একটু দাঁড়াও, আমি এই জায়গাটা লক্ষ্য করে দেখো। আচ্ছা, একটু জাস্ট এটাকে সরিয়ে দিলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। আমি একটু ছোট করে দিলাম, ঠিক আছে। তাহলে মশার ব্যাপারটা এখানে বোঝাতে পারবো, একই স্লাইডে তোমাদের বেশি লিঙ্ক করতে পারবে। এইবার কনসেপ্ট আসো, রক্তে আছে। এবার কি হলো, রক্তের মধ্যে কিন্তু গ্যামেটোসাইট ঘুরছে, ঠিক আছে। এইবারে দেখো মশা কি করলো, মশা আসলো, যে আক্রান্ত ব্যক্তি তার শরীরে তো গ্যামেটোসাইট আছে, তাহলে মশা যখন রক্ত পান করার চেষ্টা করবে, তাহলে মশার শরীরে কি হবে, এবার মশা কিন্তু টুক করে উড়ে আসলো এখানে রক্ত খাওয়ার জন্য। রক্তকে যখন পান করতে যাবে, তার মানে সেই রক্তের মধ্যে কি আসবে, আবার সে গ্যামেটোসাইট পেয়ে যাচ্ছে। তাহলে একটা পাশে আমি একে দেখাচ্ছি, দেখো। তাই এবার যে পুরো ঘটনাটা ঘটবে, পুরোটা কার শরীরে ঘটবে, মশার শরীরে ঘটবে। কথা বোঝা যাচ্ছে? লক্ষ্য করে দেখো। এবার লক্ষ্য করে দেখো এই যে মশাটা, ঠিক আছে, এই মশা যখন আক্রান্ত কোনো ব্যক্তিকে রক্ত পান করছে, তখন রক্তের মাধ্যমে আরবিসিতে কি ছিল, গ্যামেটোসাইট। তার মানে মশার দেহের মধ্যে, দেহে কি প্রবেশ করলো, দেহে প্রবেশ করলো গ্যামেটোসাইট। এই যে মশার দেহে গ্যামেটোসাইটটা প্রবেশ করলো, এই গ্যামেটোসাইটে দুটো জিনিস তুমি পাবে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। তাহলে মেল গ্যামেটোসাইট আর ফিমেল গ্যামেটোসাইট, এরা কি করে, মশার যে পাকস্থলী আছে সেখানে স্টোমাকে চলে যায়। তাহলে মশার স্টোমাকে গেল। এবার মশার স্টোমাকে যাওয়ার পরে যেটা মেল গ্যামেটোসাইট, মেল গ্যামেটোসাইট, আর আরেকটা হচ্ছে ফিমেল গ্যামেটোসাইট, গ্যামেটোসাইট,
এই মেল গ্যামেটোসাইট তৈরি করবে সেটা হচ্ছে তোমার গ্যামেট, তাই না? যেটা হচ্ছে আমরা বলি যে মেল গ্যামেট বা পুং গ্যামেট বলতে পারি, পুং গ্যামেট। আর ফিমেল গ্যামেটোসাইট তৈরি করবে স্ত্রী গ্যামেট। তাহলে পুরো ঘটনাটা কোথায় ঘটছে? আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটা ঘটছে স্টোমাকের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো জিনিস তাহলে এরা কি হচ্ছে, তাহলে একটা পেলাম হচ্ছে মেল গ্যামেট প্লাস হচ্ছে ফিমেল গ্যামেট। এই যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট এই দুটো মিলে যখন এরা ফার্টিলাইজেশন হবে তার মানে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে, তোমরা প্রত্যেকে জানো। আচ্ছা, এই যে জাইগোটটা তৈরি হলো, এই জাইগোটটি কি হয়? একটা সচল হয়ে যায়। সচল মানে এরা চলতে পারে, যেটাকে বলা হয় উকাই নেট। তাহলে জাইগোট কিসে রূপান্তরিত হচ্ছে? সচল উকাই নেট। এই টার্মটা প্রত্যেককে ভালোভাবে মনে রেখো, কনসেপ্ট ক্লিয়ার হলো? ঠিক আছে। আর এই সচল উকাই নেট এটা পরবর্তী সময় আরেকটা ধাপে পৌঁছায় যার নাম হচ্ছে উসাইট বা উসিস্ট। ঠিক আছে, কি বলা হয়? উসিস্ট, SYS, ঠিক আছে, টি, উসিস্ট। এই উসিস্টটার ভেতরে, ঠিক আছে, স্পোরিগনি নামে এই উসিস্টের ভেতরে পাওয়া যায় স্পোরোগনি। ঠিক আছে, এই স্পোরোগনি কি করে? অযৌন জনন পদ্ধতিতে, অযৌন জনন পদ্ধতির সহযোগিতায় প্রচুর পরিমাণে বানায় স্পোরোজয়েট, যেটা আমাদের আজকের পড়ার ম্যালেরিয়ার শুরুর জায়গায় চলে গেলাম। আমি কি বললাম? লালা গ্রন্থি থাকে কি মশার শরীরে? স্পোরোজয়েট। লক্ষ্য করে দেখো পুরো স্টোমাকে ঘটনাটা ঘটলো। এবারে এই যে স্পোরোজয়েট গুলো তৈরি হলো, এই স্পোরোজয়েট গুলো কি হয়? কার মধ্যে তৈরি হচ্ছে? এটা কিন্তু তৈরি হচ্ছে উসিস্টের মধ্যে। উসিস্টের মধ্যে কিন্তু এই স্পোরোজয়েট গুলো তৈরি হয়। আর স্পোরোজয়েট গুলো কি হয়? এবার বাস্ট করবে। তাহলে এখান থেকে ডিরেক্ট এটা বিহাইন্ড দ্য প্রসেস, মানে উসিস্টের মধ্যে এইদিকে ডান দিকে এটা ঘটনাটা ঘটছে, আমি লিখলাম না ওটা। এবার উসিস্ট কি হচ্ছে? ফেটে যাচ্ছে। এবার লক্ষ্য করে দেখো উসিস্ট যখনই ফেটে গেল তার মানে কি? ফেটে গেল। এবার উসিস্ট ফেটে যাওয়া মানে কি? তোমার কি বেরিয়ে আসবে? স্পোরোজয়েট। তাহলে আমরা এই ঘটনাটাকে একটা বক্সের মধ্যে রেখে দিই, তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা বক্সের মধ্যে থেকে গেল। তাহলে কি হচ্ছে? এই যে উসিস যেটা ফেটে গেল, তাহলে স্পোরোজয়েট গুলো পেলাম। এবার স্পোরোজয়েট গুলো কি হচ্ছে? মশার লালা গ্রন্থি যে রয়েছে সেই লালা গ্রন্থিতে এসে তোমার জমা থাকে। এবার ভাবো এই মশাটা যখন একটা সুস্থ ব্যক্তিকে কামড়াবে তার মানে এই ঘটনাটা রিপিট হবে না? তার লালা গ্রন্থির মধ্যে স্পোরোজয়েট, আবার সেই মানুষের মধ্যে আবার সেই চক্রটা। তার মানে এইভাবে মশা কি করে? পরবর্তী সময় তার জমে থাকা স্পোরোজয়েট গুলোকে লঞ্চ করে দেয় একটা সুস্থ ব্যক্তির শরীরে। আশা করি তোমাদের কনসেপ্ট প্রত্যেকেরই একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, এটা তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে আমরা চলে যাই পরবর্তী কনসেপ্টে। তা যাওয়ার আগে একটা বিষয় দেখে নাও, আমি তোমাদের জন্য লঞ্চ করেছি সেমিস্টার 4 এর জন্য লাইভ ক্লাস। ঠিক আছে, যেটা তুমি ভয়েস দিয়ে কথা বলতে পারবে তুমি আমার সাথে। ঠিক আছে, লাইভ ক্লাস যদি কারো বাদ পড়ে যায় সে তোমরা রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারো। ক্লাস শেষে প্রশ্ন উত্তর পর্ব রেখেছি আমরা। আর পরের ক্লাসে আমরা কি করব? যে ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে সেটা আগের ক্লাসের রিভিশন করাবো। টপিক ভিত্তিক মক টেস্টের ব্যবস্থা করেছি, আর মক টেস্টের খাতা আমি তোমাদেরকে ডিজিটালি চেক করে দেবো। ঠিক আছে, যারা খুব সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য এটা, সবার জন্য নয়, কারণ সবাই এই কন্ডিশনটাকে এফোর্ড করতে পারবে না। ডাউট ক্লাস টপিক শেষে, ঠিক আছে, আমি প্রত্যেক ক্লাস শেষে ডাউট নিব। আর বোর্ডের ধরন অনুযায়ী তোমাদের পুরো সিলেবাসের উপর ভিত্তি করে 10টি মক টেস্ট আমি ব্যবস্থা করেছি। আর তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে ডিজিটাল নোটস এবং পরীক্ষার আগে সাজেশন। আর এই সমস্ত কিছু যে পরিষেবা আমার কাছ থেকে তোমরা পাচ্ছ, এটার জন্য আমি তোমাদের কাছ থেকে এককালীন ওয়ান টাইম পেমেন্ট একবারই নেব, বারবার নয়। সেটা হচ্ছে 299 টাকা, একদম মিনিমাল প্রাইস। তোমার প্রতিদিনের যে জল খাবার বলতে পারো বা টিফিন,
সে টিফিনের যেটা তুমি মান্থলি হিসাব করো 10 টাকা করে খরচ করো, সেটাও কমে তোমার 300 টাকার মধ্যে কমপ্লিট। আমি সেই ন্যূনতম পারিশ্রমিকটি তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য রেখেছি, সেটা হচ্ছে 299 টাকা। যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই তোমরা নিচে যে নম্বরটি দেখতে পাচ্ছ সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো, ম্যালেরিয়া রোগের প্রধান 4 ধরনের লক্ষণ এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার আমরা চলে যাই হচ্ছে একটা কনসেপ্ট যেটাকে হিপনোজয়েড বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে এই হিপনোজয়েড ব্যাপারটা কি? দেখো, এই হিপনোজয়েড কনসেপ্টটা বুঝতে হলে তোমাকে দুটো প্লাজমোডিয়ামের নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে, একটু ভুল হয়ে গেল আমার, এটা ভাইভ্যাক্স না লিখে কি লিখে দিচ্ছি, আচ্ছা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে, অ্যান্ড আরেকটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভেল। এই যে দুটো আছে, এই দুটো প্রোটোজা এরা কিন্তু খুবই চালাক। কেন বলছি? এবার ফিরে চলো সেই আগের কনসেপ্টটাতে যেখানে আমি তোমাদের ছেড়েছিলাম। মনে পড়ছে? কিছু জিনিস ঘুমন্ত অবস্থায় থাকে, যেটা তোমাদের আমি কিছুক্ষণ আগে পড়াচ্ছিলাম, যে কিছুজন ঘুমন্ত অবস্থায় যকৃতে থেকে যায়, দেখতে পাচ্ছ? তাহলে এরা যে ঘুমন্ত অবস্থায় থাকে তার মানে কি হয় লক্ষ্য করে দেখো, এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর ওভেল এরা খুবই চালাক। এরা লিভারের মধ্যে বা যকৃতের মধ্যে একবার প্রবেশ করার পর এরা দ্বিতীয়বার আরবিসিকে আর অ্যাটাক করে না। এরা কি হয়, পরজীবীরা লিভার কোষের মধ্যে দীর্ঘদিন এরা লিভারের মধ্যে বা যকৃত কোষে, লিভার বা যকৃত কোষে দীর্ঘদিন তোমার অবস্থান করে, ঠিক আছে। আর এই দীর্ঘদিন অবস্থা করার অবস্থায় এরা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত করে না, তাই জন্য এদেরকে বলা হয় ঘুমন্ত দশা, ঘুমন্ত দশা। আর এই ঘুমন্ত দশাটার নামই হচ্ছে হিপনোজয়েড। কনসেপ্ট ক্লিয়ার হলো? এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ওভেল এদের যে অবস্থান এটাকে বলা হচ্ছে তোমার ঘুমন্ত দশা বা হিপনোজয়েড। তার মানে কি, সেকেন্ড টাইম ধরো দীর্ঘদিন 6 মাস 5 মাস কিছু নেই, কিন্তু 1 বছর পর হঠাৎ করে হিপনোজয়েড গুলো ঘুম ভাঙে, ঘুমন্ত দশা থেকে এরা জেগে ওঠে। জেগে ওঠার পরে এবার চলো এবার আমরা শরীরের মধ্যে পুরো ইমিউনি সিস্টেমকে একদম উথাল পাতাল করে দিই, ঠিক আছে। এরা সেকেন্ড টাইম পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, আর ছড়িয়ে পড়লে তুমি জানো তুমি টুকটুক করে তোমার জ্বর হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন কারণ। তাহলে এটা কি ঘুমন্ত অবস্থায় থাকে, এটাকে বলা হয় হিপনোজয়েড। এই জন্য তোমাদের আমি ওই পার্টটা রেখে দিয়েছিলাম। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকলো না হিপনোজয়েড কনসেপ্টটা। এবার কিছু জিনিস দেখে নাও। যেমন আমরা যদি এটাকে প্রতিরোধ করতে চাই, সেটার জন্য দেখো এর মূল লক্ষ্য হলো মশার কামড় এড়ানো, মশার বংশবিস্তার রোধ করা। আমরা ম্যালেরিয়াকে কি করে প্রিভেন্ট করতে পারি? ব্যক্তিগত সুরক্ষা, যেমন মশারি ব্যবহার, মশা তাড়ানোর জন্য ক্রিম যেমন ওডোমাস, সিস্ট্রোনেলা ব্যবহার করা যায়, বা মশা বিতারক অনেক ধরনের ধূপ জ্বালানো পাওয়া যায়, সেটাকে ব্যবহার করা যেতে পারে। মশা নিয়ন্ত্রণের জন্য আমরা রাসায়নিকভাবে জমা জল, কেরোসিন দিতে পারি, কীটনাশক। বিএসসি, তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, এই বিএসসির ফুল ফর্ম কি? তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, তোমরা কমেন্টে জানিও। প্যারিস গ্রিন এগুলো স্প্রে করা। জৈবিক হিসাবে আমরা করতে পারি যে সমস্ত বাড়ির আশেপাশে জলাশয় রয়েছে সেই জলাশয়ে আমরা মশার লার্ভাকে খাই এমন মাছ, ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে লার্ভিসাইডাল ফিশ বলা হয় মাছ, যেমন গাম্বুসিয়া, গাপ্পি মাছের চাষ করা। জেনেটিক্যালি পুরুষ মশাকে প্রজননে অক্ষম বানিয়ে ছেড়ে দেওয়া, ঠিক আছে, যার ফলে আর বংশবিস্তার করবে না। চিকিৎসা, আগে সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন ব্যবহৃত হতো, বর্তমানে কি করা হয়, ক্লোরোকুইন, প্রাইমাকুইন আর হচ্ছে আর্টিমিসিন ভিত্তিক ওষুধ ব্যবহার করা হয়, ঠিক আছে। আশা করি তোমাদের এইটুকু জায়গাগুলো কনসেপ্টটা পুরো ক্লিয়ার, ঠিক আছে। আর একটা কনসেপ্ট দেখো, আর্টিমিসিনটা কি? আর্টিমিসিনটা হচ্ছে বেসিক্যালি এটা একটা প্রসেস যেটা কিভাবে ম্যালেরিয়ার এগেনস্টে কাজ করে। তোমাদের জন্য আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা একবার পড়ে নিও। কি বলা হয়েছে দেখো, যখন ম্যালেরিয়া জীবাণু মানুষের লোহিত রক্তকণিকায় আরবিসিতে থাকে, হিমোগ্লোবিনকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এই সময় হিমোগ্লোবিন হজম করার পর এই যে প্লাজমোডিয়াম গুলো আছে এরা প্রচুর পরিমাণে এক ধরনের বিষাক্ত বর্জ্য পদার্থ জমা হয়, যাকে বলা হয় হিম। আর হিমের মধ্যে কি থাকে? আয়রন। জীবাণু কি করে, মানে প্লাজমোডিয়াম নিজের আত্মরক্ষার জন্য এই যে হিম তৈরি হলো হিমোগ্লোবিনকে খাওয়ার পরে, ঠিক আছে, হিমোগ্লোবিন হজম করার পরে, সেটা থেকে বাঁচার জন্য হিমোজোইন নামক একটি অবিষাক্ত পদার্থ তৈরি করে। আর এই হিমোজোইন টার্মটা তোমরা কিন্তু আজকে ক্লাসের শুরুর দিকে
জানলে। লক্ষ্য করে দেখো আমি কি পড়িয়েছিলাম, কানেক্ট করতে পারছো ব্যাপারটা? যে হিমোজোইন নামক বিষাক্ত টক্সিন ক্ষরণ করে। হিমোজোইনটা কিভাবে ক্ষরণ হয় কনসেপ্ট আশা করি বুঝে গেলে। তাহলে মশায় এই হিমোজোইন টক্সিনটা ক্ষরণ করলে কি হয়, আমাদের কাঁপুনি ও জ্বর আসে, শরীরে ইমিউনিটি সিস্টেম পুরো অ্যালার্ট হয়ে যায়। তাহলে হিমোজোইন ক্ষরণ করে। আর এই হিমোজোইনের পরেই লক্ষ্য করে দেখো কি বলা হয়েছে, আর্টিমিসিনিন প্রবেশ। যখন আর্টিমিসিন ওষুধ হিসেবে গ্রহণ করা হয় তখন এটি জীবাণুর কোষে প্রবেশ করে সুসাইড বম্বের মতো। কিভাবে কাজ করে দেখো, আর্টিমিসিন জীবাণু কোষে থাকা আয়রন যুক্ত হিমের সংস্পর্শে আসা মাত্রই কি হয়, সক্রিয় হয়ে যায়। এটা যখনই দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, হিমোজোইনটা যে তোমার টক্সিনটা থেকে বাঁচার জন্য প্লাজমোডিয়াম ক্ষরণ করছে যে হিম থেকে আমি বাঁচতে চাই, কিন্তু যখনই আর্টিমিসিন তোমার সেই প্লাজমোডিয়াম কোষের মধ্যে প্রবেশ করলো, সাথে সাথে হিমের মধ্যে কি আছে, লোহা আছে, ফেরাস, আর লোহার সাথে আসা সক্রিয় হয়ে যায়। আর এখান থেকে কি হয়, এটাকে পুরো কোষটাকে বাস্ট করে দেয়, ফেটে দেয়। যার ফলে কি হয়, প্রোটিন, ফ্যাট, অন্যান্য জরুরি যে উপাদান, যে জীবাণুর যে কোষ, সেটাকে নষ্ট করে দেয়, ফলে জীবাণুটা মারা যায়। আশা করি তোমাদের প্রত্যেকেরই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এইভাবে এগুলো মনে রেখো। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ডিজিজ, যার নাম হচ্ছে ফাইলেরিয়া। আশা করি তোমাদের প্রত্যেকেরই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পরে। এবারে লক্ষ্য করে দেখো এই ডিজিজটা যে আমরা পড়বো সেটা হচ্ছে ফাইলেরিয়া। ফাইলেরিয়া রোগটার, এটা কিন্তু আমরা ছোটতে পড়ে এসেছি, ক্লাস 9-এ ছিল, ঠিক আছে, এটা পড়েছি এই ব্যাপারে। ফাইলেরিয়া যেটাকে আমরা আরেকটা ভাষায় জানি তার নাম হচ্ছে গোত, ঠিক আছে। এই গোত ছাড়া এটাকে আরেকভাবে ডাকা হয়, ঠিক আছে, সেটা নাম কি, এলিফ্যান্ট, আচ্ছা নামটা লিখে দিই আমি, এলিফ্যান্টিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস, ঠিক আছে, গোত বা এলিফ্যান্টিসিস, যেটা অ্যাকচুয়ালি কার কারণে হয় যদি আমরা বলি, সেটা হচ্ছে কিউলেক্স মসকিউটো, কিউলেক্স মশার কারণে এটা একটি রোগ। এখানে দেখো এই কিউলেক্স মসকিউটো কিন্তু ভেক্টর হিসেবে কাজ করে, মানে বাহক হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই ফাইলেরিয়া রোগটা অ্যাকচুয়ালি যার কারণে হয়, যে হচ্ছে মূল দায়ী, সেই জীবাণুটার নাম তোমাকে মনে রাখতে হবে, সেটার নাম হচ্ছে উচেরিয়া। উচেরিয়া, এটা স্পেলিংটা একবার দেখে নেবে, এটা মনে হয় ভুল হচ্ছে, একবার দেখে নিও। ব্যানক্রাফটি, ব্যানক্রফটি, উচেরিয়া ব্যানক্রফটি, এটা হচ্ছে এক প্রকারের বলতে পারো, কি বলতে পারো, এক ধরনের গোল কৃমি। উচেরিয়া ব্যানক্রফটি এটা হচ্ছে গোল কৃমি, এই হচ্ছে মূল দায়ী, গোল কৃমি। এই গোল কৃমি দুই জায়গায় দুইভাবে কাজ করে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে শূকর, ঠিক আছে। আমরা যদি দেখি তাহলে কনসেপ্টটা ভালো করে বুঝতে হলে, মানে এটা শূকরটা ডাইরেক্ট না বললেও মনে ভালো হতো, তাই না, এটাকে না, এটাকে মশার থেকে শেষ করি, এটা ব্যাপারটা, এটা ভুল হচ্ছে, ঠিক আছে। তো মানুষ আর একটা হচ্ছে মশা, ব্যাপারটা আসি পুরোপুরি ডিটেলস এবারে। আচ্ছা লক্ষ্য করে দেখো, এর একটা জাস্ট একটা ব্রিফ তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই, আইডিয়াটা দিলে ব্যাপারটা ভালো ক্লিয়ার হবে। ফাইলেরিয়া বা এই যে গোতটা হচ্ছে, এটা বেসিক্যালি যদি বলি আমরা হচ্ছে মানুষের কথায় আসবো। মানুষ হচ্ছে মুখ্য পোষক, মানে প্রাইমারি হোস্ট, মানুষ হচ্ছে মুখ্য পোষক। এখানে কি হয়, যখন একটা সংক্রমিত কিউলেক্স মসকিউটো কোন একটা ধরো সুস্থ মানুষকে ধরো কামড়ে দিল, ঠিক আছে, এবার এই যে কামড়ের ফলে তখন কি হয়, এই কিউলেক্স মসকিউটোর মানে যেহেতু বাহক সে, তার মুখের মধ্যে অবস্থান করে এই উচেরিয়া ব্যানক্রফটির, এটাকে বলা হয় তৃতীয় দশা, ঠিক আছে, আমরা পরে আসছি এটা। এই তৃতীয় দশাটা থাকে হচ্ছে কিউলেক্স মসকিউটোর মধ্যে। আর এই কিউলেক্স মসকিউটো যখন সুস্থ ব্যক্তিকে কেটে নিল, সেক্ষেত্রে এই সুস্থ ব্যক্তির কি হয়, ত্বকের ক্ষতস্থান, মানে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করছে, ঠিক আছে, কনসেপ্ট আশা করি ক্লিয়ার। তার সুস্থ ব্যক্তির শরীরে যখনই প্রবেশ করে গেল, এবার কি হয়, এটা কিন্তু শরীরের মধ্যে রক্ত দিয়ে যায় না, ভালো করে ব্যাপারটা বুঝবে, এটা কিন্তু রক্তে না গিয়ে
এটা অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না। রক্তে না গিয়ে কি হয়, এটা ত্বকের নিচে লসিকা যেটা রয়েছে আমাদের, লসিকা নালীতে পৌঁছে যায়। কথা বোঝা গেল? তাহলে সুস্থ ব্যক্তির শরীরে আক্রান্ত হলো, কিন্তু রক্তে মিশছে না। তার মানে এমন ভাবে স্কিনের ঠিক লিয়েছে, মানে ত্বকের এমন লেয়ারে সেটা মানে যাচ্ছে, যেটা কিন্তু রক্তে প্রবেশ করছে না, কিন্তু লসিকা বাহিরে যাচ্ছে। মানে যেহেতু লসিকা রক্তবাহ যেখানে পৌঁছাচ্ছে না, সেখানে কি পৌঁছায়, লসিকা বাহ এবার প্রবেশ করছে। এইবার দেখো, এই লসিকা বাহের ভিতরে এরা কি হচ্ছে, কতদিন থাকতে পারে, 10 থেকে 18 মাস। ভালো করে মনে রাখবে কনসেপ্টটা, 10 থেকে 18 মাস অবধি এরা অবস্থান করে এবং ধীরে ধীরে বড় হয় এবং কিসে পরিণত হয়, পূর্ণাঙ্গ কৃমি। ঠিক আছে, পূর্ণাঙ্গ কৃমি কি, একটা হচ্ছে পুরুষ ও স্ত্রী, এটা মনে রেখো। ঠিক আছে, আর এই পূর্ণাঙ্গ কৃমিগুলো একটা মানুষের শরীরের মধ্যে কত বছর অবধি বাঁচতে পারে, 5 থেকে 7 বছর অবধি এরা কিন্তু বেঁচে থাকে। আর এই পূর্ণাঙ্গ কৃমিরাই কি হয়, মানুষের লসিকা বাহের মধ্যে, ভালো করে ব্যাপারটা বুঝবে, লসিকা বাহের মধ্যে আছে এরা, লসিকা বাহের মধ্যে এরা কি করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আর এই লসিকা বাহের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করার কারণে, ভালো করে কনসেপ্টটা বুঝো, লসিকা বাহের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, এর ফলে এই লসিকা বাহে লক্ষ 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 কৃমির জন্ম দেয়, কৃমির জন্ম দেয়। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, যাদেরকে আমরা এই কৃমিগুলোকে নাম দেওয়া হয় মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া। ঠিক আছে, বা সরি মাইক্রোফাইলেরি বলতে পারো, লেরি, লেরিয়া না বলে লেরি। তাহলে এই কনসেপ্টটা তোমাদের প্রত্যেকেরই আসলেই ক্লিয়ার হয়ে গেছে, যে শুরুটা কোথা থেকে হচ্ছে, কে কিভাবে যাচ্ছে, কোন জায়গাতে ব্যাপারটা ঘটলো। কনসেপ্ট ক্লিয়ার? এইটুকু প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তাহলে এইখানে দেখো, এটা কোথায় তৈরি হলো, জীবন চক্রের পুরো ঘটনাটা কিন্তু মানুষের শরীরের মধ্যে হলো। এবারে আমরা আসি নেক্সট পার্ট। নেক্সট পার্টে যেটা বলতে চাইছিলাম, তাহলে আমরা জীবন চক্রটা মানুষের মধ্যে দেখলাম। এবার দেখো ফাইলেরিয়ার যে কিউলেক্স মশা, ঠিক আছে, এই কিউলেক্স মশাটা অ্যাকচুয়ালি কি, মানুষ যদি প্রাইমারি হয় তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি হোস্ট, সেকেন্ডারি হোস্ট। তার মানে এই কিউলেক্স মশাটা কি করছে, কোনো একটা ফাইলেরিয়া আক্রান্ত ব্যক্তিকে কাটবে। তার মানে দেখো, এই ফাইলেরিয়া গুলো মানুষের শরীরের মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি মানুষটা কি হয়েছে, মানুষটি এখন আক্রান্ত। আর এই আক্রান্ত মানুষটাকে ধরো এবার ডেভিল যে আমাদের মস্কিটো, এটা কি করছে, অ্যাটাক করছে। কনসেপ্ট ভালো করে বোঝো। তাহলে এটা আবার অ্যাটাক করছে, যখনই অ্যাটাক করছে ফাইলেরিয়া আক্রান্ত মস্কিউটিকে, মস্কিটো তোমার হচ্ছে সুস্থ ব্যক্তিকে, এর সাথে সাথে আক্রান্ত করার ফলে মশার যে রক্ত পান করার যে পদ্ধতি, এর ফলে কি হয়, তোমার বাচ্চা কৃমিগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলো, যেটাকে আমরা কি নাম বললাম, মাইক্রোফাইলেরি। ঠিক আছে, আমি লিখছি এখানে এইভাবে, বাচ্চা কৃমি মশা রক্ত পান করার সময় শরীরে প্রবেশ করে। কার শরীরে চলে আসলো, মশার শরীরে। এবার মশার শরীরের মধ্যে প্রবেশ করার পরে এরা কি করে, তোমার এদের পেটের মধ্যে এরা আবরণগুলো ত্যাগ করতে শুরু করে। ঠিক আছে, দেখো এরা কি হয়, এরা আস্তে আস্তে এদের যে আবরণ সেটা ত্যাগ করে। ঠিক আছে, কৃমিগুলো নিজের আবরণ ত্যাগ করে, ত্যাগ করার সাথে সাথে এরা স্টমাক থেকে কোথায় চলে আসে, বক্ষ পেশিতে। কার বক্ষ পেশি, মশার।
এবার বক্ষপেশিতে আসলো। এবার ঘটনাটা লক্ষ্য করে দেখো কি ঘটছে। তাহলে এখান থেকে সেখানে তারা কি হচ্ছে 10 থেকে প্রায় 14 দিন অবধি, ঠিক আছে, 10 থেকে প্রায় 14 দিন অবধি এরা আরো 2 থেকে 3 বার খোলস পরিবর্তন করে। মনে থাকবে, খোলস পরিবর্তন করে। আর এইখানেই যখন খোলস পরিবর্তন করছে, এখানে ঘটছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দশা, ঠিক আছে। আর এই তৃতীয় দশাটাই কিন্তু আমি তোমাদের আগের পার্টটাতে পড়ালাম। দেখো কি লিখেছিলাম, এই যে তৃতীয় দশা। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই তৃতীয় দশাটা যখন হয়ে গেল, এইবারে কি হচ্ছে, মশা যখন সেকেন্ড টাইম কামড়ানোর আগেই এই তৃতীয় দশা বক্ষ ওই পার্টটাতে সংক্রমিত হওয়ার পরে এবার এই বক্ষ পেশি থেকে কোথায় আসছে লক্ষ্য করে দেখো, বক্ষ পেশি থেকে কৃমিগুলি আসে। কোথায় আসে দেখো, প্রোবোসিস বা তোমরা বলতে পারো মুখে, ঠিক আছে। এবারে এরা যখন পরবর্তী একটা সুস্থ মানুষকে কামড়াবে, সুস্থ ব্যক্তিকে কামড়াবে, এর ফলে কি হবে, সেই ব্যক্তিটা কিন্তু আক্রান্ত হবে। কনসেপ্ট প্রত্যেকেরই ক্লিয়ার? এই হচ্ছে ফাইলেরিয়ার পুরো যে সিকোয়েন্সটা আমি তোমাদেরকে এইভাবে ছোট 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 ধাপে ধাপে ব্রেক করলাম, ঠিক আছে। পরীক্ষায় এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে দেখো, এখানে লক্ষ্য করে দেখো কি বলা হয়েছে, এটি একটি কৃমি ঘটিত রোগ। উচেরিয়া কৃমিগুলি মানুষের শরীরে ড্রেনেজ সিস্টেম বা লসিকা নালীতে গিয়ে বাসা বাঁধে। তাহলে আমরা এইটুকু জায়গা তো প্রত্যেকে বুঝে গেলাম যে এগুলো মানুষের শরীরে লসিকা বাহের মধ্যে আছে, আক্রান্ত। এইবারে তোমরা এটাও বুঝতে পারলে যে সুস্থ ব্যক্তিকে আবার কামড়াচ্ছে, তার মানে সুস্থ ব্যক্তি মানে বড় হচ্ছে। এখানে কি হয়, একটা ছোট্ট কনসেপ্ট বুঝে নাও। মানুষের শরীরে ধরো এটা হচ্ছে রক্তবাহ, আর ঠিক এর পাশেই থাকে হচ্ছে লসিকাবাহ। এবারে কি হয়, যখন এরা লসিকা বাহে বড় হয়, আস্তে 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 করে এটা লসিকার ধরো পথ, এদিক দিয়ে লসিকা প্রবাহিত হয়। আচ্ছা, লসিকা মানে বারবার বলছি, কেউ কি জানো? দেখো, যদি না জানো লিখে নাও। লসিকা মানে বলা হয় ডাব্লিউবিসি, ঠিক আছে, তার মধ্যে আর হচ্ছে প্লাজমা, এই দুটো জিনিস পাওয়া যায় লসিকার মধ্যে। আর রক্তের মধ্যে কি পাওয়া যায়? রক্তের মধ্যে থাকে হচ্ছে প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড হচ্ছে প্লেটলেট। তাহলে এই যে লসিকাগুলো বাহিত হচ্ছে এর মধ্যে দিয়ে, তাহলে এখানে যদি একটা প্রদাহ সৃষ্টি করে লসিকা বাহের মধ্যে, তাহলে প্রদাহ হলে কি খুব স্মুথলি কি যেতে পারবে? তোমার লসিকা তরলগুলো যেতে পারবে না। তার মানে এই লসিকা বাহটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে, হ্যাঁ কি না? তাহলে ফুলতে শুরু করবে, তার মানে একটা সময় পরে গিয়ে দেখা যাবে সেই মানুষের, যদি ধরো এটা তোমরা জননতন্ত্রটা পড়ে এসেছো, ধরো এটা হচ্ছে স্ক্রোটাম, তাহলে স্ক্রোটামের মধ্যে আছে হচ্ছে কি আছে, শুক্রাশয়। তাহলে এই যে শুক্রাশয়গুলো আছে, ঠিক আছে, শুক্রথলির মধ্যে, তাহলে এই স্ক্রোটামের মধ্যে যদি লসিকা ফুলতে শুরু করে, তাহলে স্ক্রোটামটা বড় হবে কিনা আস্তে 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 করে স্ক্রোটামটা বড় হয়ে যাচ্ছে। যেটা পা ছিল, পায়ের যেটা আগের যেটা সেফ, সেটা পাটা ফুলতে শুরু করবে, যার কারণে পাটা হাতির মতো পায়ের মতো দেখতে হয়। কি লেখা আছে দেখো, তারা সেখানে বংশগত লসিকা স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে লসিকা দেহের ঠিকমতো চলাচল করতে পারে না, জমতে শুরু করে। এর ফলে দেহের বিভিন্ন অংশ, বিশেষত হাত, পা, স্ক্রোটাম, স্তন গ্রন্থি প্রচন্ড ফুলে যায়। এই ফুলে যাওয়া অঙ্গগুলোকে দেখতে হাতির পায়ের মতো মোটা কদাকার দেখায়, তাই এই রোগের নাম এলিফ্যান্টিয়াসিস বা গোত। অন্যান্য লক্ষণের মধ্যে যেমন ধরো জ্বর থাকবে, মাথা ব্যথা, ত্বকে অ্যালার্জি, পুরুষের ক্ষেত্রে অন্ডকোষে জল জমা বা হাইড্রোসিল লক্ষ্য করা যায়। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য আমি রেখেছি। ম্যালেরিয়া পড়ার সময় আমরা কি শিখলাম, যে পরজীবী যৌনজনন হয় যার দেহে, সে হয় মুখ্য পোষক, যেমন মশা। কিন্তু ফাইলারের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো, এখানে যৌনজনন কিন্তু মানুষের দেহে সম্পন্ন হচ্ছে, অযৌনজননটা হচ্ছে মশার দেহে। এই কনসেপ্টটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। আর বাকি এই পার্টটা নিজেরা পড়ে নিও, আর কিছু এখান থেকে নেই। আশা করি তোমাদের এই জায়গায় কনসেপ্টগুলো ক্লিয়ার হলো।
লাস্ট একটা পয়েন্ট তোমাদের জন্য আমি রেখেছি, সেটা হচ্ছে গ্লোবাল প্রোগ্রাম টু এলিমিনেট লিম্ফোটিক ফাইলোসিস, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে? এটা তোমরা বইয়ে পাবে না, এটা লিখে রেখো, ঠিক আছে? ট্রিপল ড্রাগ থেরাপি বর্তমান সময় কি করা হয়, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবী থেকে এই রোগটাকে নির্মূল করার জন্য যেটা একটা কর্মসূচি চালাচ্ছে, গ্লোবাল প্রোগ্রাম টু এলিমিনেট লিম্ফেটিক ফাইলোসিস, ঠিক আছে? সম্প্রতি গত কয়েক বছরে এই কর্মসূচির সবচেয়ে বড় আপডেট হলো ট্রিপল ড্রাগ। তার মানে কি, আগে তোমার হচ্ছে গণ ওষুধ সেবন করা হতো, মাস ড্রাগ যেটাকে অ্যাডমিনিস্ট্রেশন বলা হচ্ছে, যে যেমন ডিইসি, এলবেন্ডাজল এগুলো দেওয়া হতো, কিন্তু বর্তমানে কি করা হচ্ছে, এর সাথে দুটো ওষুধ মানে ডিইসি আর হচ্ছে এলবেন্ডাজল, এর সাথে নতুন একটা যোগ করা হচ্ছে যার নাম হচ্ছে আইভারমেকটিন, ঠিক আছে? আইভারমেকটিন নামক একটা ওষুধ যোগ করা হয়েছে। তার মানে টোটাল ওষুধ কয়টা? 3টে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তোমরা মনে রাখো, একসাথে 3টি ওষুধ একসাথে আইডিএ নামে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের আজকের সম্পূর্ণ ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি তবুও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা থাকলাম। আর তোমাদেরকে একটা আমি প্রশ্ন করেছি, যদি তোমরা আনসার পারো তাহলে অবশ্যই সেটাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।